আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইমন, এমবিবিএস ফোর্থ ইয়ার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। সো সবাইকে মেডিকেল থার্স্টারে স্বাগতম। এবং মেডিকেল থার্স্টার থেকে তোমরা জানো যে আমরা প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্স সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সবগুলো সাবজেক্টের উপর। তারই ধারাবাহিকতায় আমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা চলতেছিল, সেই তড়িৎ রসায়নের আজকে আমরা পঞ্চম লেকচারে চলে আসছি। এবং পঞ্চম লেকচারে আমরা মেনলি আলোচনা করব ধাতুর সক্রিয়তা সিরিজের কিছুটা অংশ বাকি ছিল, এবং তার পাশাপাশি গ্যালভানিক কোষ এবং তড়িৎদ্বার বিভব, এই দুইটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। এই দুইটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, তড়িৎদ্বার বিভবের কনসেপ্টটা, কারণ সেইখান থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে, সৃজনশীল আসে, তাহলে সৃজনশীল আসার পসিবিলিটি 95% হচ্ছে সেই তড়িৎদ্বার বিভবের জায়গাটা থেকে। সো এই জিনিসটা যদি কেউ ভালোভাবে না বুঝতে পারো তাহলে আসলে সামনের দিকে আগাইতে পারবে না। তো তার আগে আমরা গত লেকচারে শেষ দিকে আমরা এই ক্যাটায়নের যে তড়িৎ রাসায়নিক সিরিজ ছিল, সেই ক্যাটায়নের তড়িৎ রাসায়নিক সিরিজে তাদের জারণ ক্ষমতা বা বিজারণ ক্ষমতার যেই ক্রম, অর্থাৎ কোন দিকে বাড়ে বা কোন দিকে কমে, এবং ধাতুর সক্রিয়তা সিরিজে বিজারণ ক্ষমতা বা জারণ ক্ষমতা কোন দিকে কমে বা কোন দিকে বাড়ে, সেটা নিয়ে একটু কনফিউশন ছিল। সেই কনফিউশনটা একটু দূর করে নেব, ঠিক আছে? ওকে, তো যাই হোক, তোমরা সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও, সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও, কারণ তোমাদের প্রেজেন্সটাই হচ্ছে আমাদের মোটিভেশন, ঠিক আছে? কারণ এখানে আজকে আমি ক্লাসটা না নিলেও পারতাম, খুব এক্সহস্টেড অবস্থায়, মানে প্রায় ঢাকায় তো কী পরিমাণ জ্যাম জানো। একটা কাজে গেছিলাম, সো জ্যামে সেখানে প্রায় 3-4 ঘন্টা আটকা ছিলাম। সেইখান থেকে এসে ক্লাসের আমি রিশিডিউল দিছি, ইভেন জাস্ট আমি কোনো মতন একটু 10 মিনিটের জন্য শুয়ে আবার ক্লাসের মধ্যে চলে আসছি, ঠিক আছে? সো আমি পারতাম ক্লাসটা মিস দিয়ে দিতে, বাট তারপরে আমি মিস দিই নাই, ঠিক আছে? ইভেন শুরুর দিকে তোমাদেরকে বলতেছিলাম যে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, কিন্তু একটু হিসেব করে দেখো এই সপ্তাহে আমি 6 দিন ক্লাস নিয়েছি, ঠিক আছে? ইভেন আমি চিন্তা করতেছি যে সপ্তাহে 7 দিনই তোমাদের ক্লাস দেওয়া যায় কিনা, ঠিক আছে? তো এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যে ক্যাটায়নের যেই আমরা সিরিজটা পড়ছিলাম, সেই সিরিজটা তোমরা দেখো Li প্লাস K প্লাস B8, আমরা এখানে সিরিজটা লেখা আছে। ইভেন ধাতুর সক্রিয়তা সিরিজের এখানে পুরো সিরিজটা লেখা আছে। এখন প্রথমত আমরা একটা জিনিস বিবেচনা করি, আমরা আগে বইয়ের দিকটা দেখব, দেন আমরা আস্তে আস্তে আমাদের কনসেপ্টে যাব। প্রথম যে কনসেপ্টটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যাটায়নগুলো এক্স্যাক্টলি কী করে। ক্যাটায়নগুলো এক্স্যাক্টলি কী করে? ক্যাটায়নগুলো হচ্ছে তোমার নর্মালি ইলেকট্রন গ্রহণ করে। এরা যখন একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে থাকে, তখন সেই ক্যাটায়নগুলোর কি ঘটে? ধরো এখানে একটা K প্লাস আছে, আর একটা ধরো যে Na প্লাস আছে। সেই K প্লাস এবং যে Na প্লাস আছে, সেই দুটা ক্যাটায়ন একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে কি করবে? তারা ক্যাথোডের দিকে যাবে। তারা আলটিমেটলি কিসের দিকে যাবে? ক্যাথোডের দিকে। এবং ক্যাথোডের দিকে যাওয়ার পরে তারা নর্মালি কি করবে? এই K প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সে পটাশিয়ামে রূপান্তরিত হবে, এবং একটা সোডিয়াম আয়ন আছে যেটা একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। ইভেন এতটুকু জিনিস মাথায় রাখো, এখানে যে সোডিয়াম আয়নটা আছে বা এখানে যে পটাশিয়াম আয়নটা আছে, তারা কখনোই ইলেকট্রন দান করবে না। কখনোই কি করবে না? ইলেকট্রন দান করবে না। কজ সেইখানে তার শেষ কক্ষপথ থেকে সে এখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা আছে ক্যাটায়ন অবস্থায়। সো সেই অবস্থায় তুমি আরও একটা ইলেকট্রনকে সরায় নিবা, ইটস সো টাফ। সো আমরা যখন ক্যাটায়ন নিয়ে কাজ করতেছি, তখন অবশ্যই আমাকে সেই কাজটা করতে হবে যেই কাজটা হওয়াটা পসিবল। একটা ক্যাটায়ন যেহেতু পজিটিভ, তার একটা ইলেকট্রন গ্রহণ করাটা পসিবল। সো সে নর্মালি কি করে? ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সে বিজারণ, তার যে প্রসেসটা ঘটে সেটার নাম হচ্ছে বিজারণ, এবং সে বিজারিত হয়। এবং সে কি হয়? বিজারিত হয়। সো নর্মালি ক্যাটায়নগুলা বিজারিত হয়, ক্যাটায়নগুলা কখনোই জারিত হয় না। এতটুকু কনসেপ্ট মাথায় ঢুকায় নাও, কারণ ক্যাটায়নগুলা এখানে ক্যাথোডে গিয়ে কখনোই সে ইলেকট্রনকে কি করবে না? ইলেকট্রনকে দান করবে না। সো ক্যাটায়নগুলা যেহেতু ক্যাথোডে গিয়ে কখনোই ইলেকট্রনগুলোকে দান করবে না, সো আমরা ক্যাটায়ন যে জারিত হচ্ছে সেই কনসেপ্টটা এখানে এনে লাভ নাই। আমাদের আনতে হবে
ক্যাটায়নটি হচ্ছে বিজারিত হচ্ছে, কারণ ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করতেছে এবং ইলেকট্রন গ্রহণ করার নাম হচ্ছে বিজারণ। যার বিজারণ ঘটে সে বিজারিত হয়। তার মানে আমরা যদি আমাদের গতকালকে সেই কনসেপ্টটা থেকে যাই যে বিজারণ, তারপরে জারক, বিজারণ, বিজারণ খেয়াল করো, আমরা যদি সেই কনসেপ্টে যাই বিজারণ দেন জারক দেন বিজারিত, এই কনসেপ্ট থেকে যদি যাই খেয়াল করো, এখন তার মানে এদের আলটিমেটলি কি ঘটে, বিজারণ ঘটে, এরা আলটিমেটলি কি হয়, বিজারিত হয়। কিন্তু আমি যদি বলি এখানে সোডিয়াম আয়ন বা পটাশিয়াম আয়ন ব্যক্তি হিসেবে কি, তাহলে তারা ব্যক্তি হিসেবে হচ্ছে তারা জারক, অর্থাৎ তারা অন্যের জারণ ঘটাইতে পারে। তারা অন্যের কি ঘটাইতে পারে, তারা অন্যের জারণ ঘটাইতে পারে। আর অন্যের জারণ ঘটানোটাকেই বলা হয় জারণ ক্ষমতা। এখন দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে এই কথাটা বলতেছিলাম যে এখানে যেই আয়নটা নিচে থাকবে, এখানে ক্যাটায়নের বা অ্যানায়নের সিরিজে, তড়িৎ রাসায়নিক সিরিজে যেই আয়নটা নিচে থাকবে সেইটাই অ্যানোড বা ক্যাথোডে আগে যাবে। তো এখানে একটু পটাশিয়ামের পজিশনটা দেখো আর সোডিয়ামের পজিশনটা দেখো। তাহলে আমরা যদি পটাশিয়ামের পজিশনটা দেখি আর সোডিয়ামের পজিশনটা দেখি, তাহলে এখানে আমরা এই জিনিসটা পাই যে সোডিয়ামের পজিশন তড়িৎ রাসায়নিক সিরিজে তুলনামূলক নিচে অবস্থিত। তাহলে সেটা যদি তুলনামূলক নিচে অবস্থিত হয়, সেটা যদি তুলনামূলক নিচে অবস্থিত হয়, তার মানে এই যে সোডিয়াম আয়ন আছে, সেই সোডিয়াম আয়নের সেই ক্যাথোডের দিকে যাওয়ার তার টেন্ডেন্সি বা প্রবণতা বেশি। আমি যখন বলবো যে সোডিয়াম আয়নের ক্যাথোডের দিকে যাওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা বেশি, তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই সোডিয়াম যে আয়ন, সেই সোডিয়াম আয়নের বিজারিত হওয়ার প্রবণতা বেশি। আর আমি যখন বলবো সোডিয়াম আয়নের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, তখন সেটা বোঝায় যে সোডিয়াম আয়নটা তুলনামূলক তীব্র জারক। তুলনামূলক কি, তীব্র জারক। ইভেন জারক মানে যে অন্যের জারণ ঘটায়, মানে যে জারণ ক্ষমতা প্রদর্শন করে, তার মানে এইখানে যে সোডিয়াম আছে সেই সোডিয়ামের জারণ ক্ষমতা পটাশিয়ামের জারণ ক্ষমতা থেকে তুলনামূলক বেশি। অর্থাৎ আমরা যদি এই পটাশিয়াম এবং সোডিয়ামের কথা চিন্তা করি, তাহলে এখানে যে সোডিয়ামের যে জারণ ক্ষমতা, সেই সোডিয়ামের জারণ ক্ষমতা এখানে পটাশিয়ামের জারণ ক্ষমতা থেকে বেশি। অর্থাৎ আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই, তখন ক্যাটায়নগুলোর জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্যাটায়নগুলোর কি পায়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? ওকে, তাহলে এইখানে এটা শেষ। এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে বিজারণ ক্ষমতার কি ঘটে তাদের? ভাই বিজারণ ক্ষমতা তাদের উল্টা ঘটে, অর্থাৎ বিজারণ ক্ষমতা নিচ থেকে উপরের দিকে যায়। যদিও সেখানে ক্যাটায়নগুলোর ক্ষেত্রে বিজারণ ক্ষমতার কনসেপ্টটা অ্যাকচুয়ালি খাটে না, অ্যাকচুয়ালি সেটা এক্সিস্ট করে না। সেটার কারণ হচ্ছে যে ক্যাটায়নগুলা কখনোই নর্মালি ইলেকট্রনকে তারা দান করে না, সো তাদের জারণ ঘটে না, তারা বিজারণ ক্ষমতা প্রদর্শন করে না। ঠিক আছে, এখন আসো এইখানে যেই ধাতুর যে সক্রিয়তা সিরিজ আছে, সেই ধাতুর সক্রিয়তা সিরিজে আচ্ছা এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ধরো এখানেও আমরা কি করব, এখানেও আমরা এই পটাশিয়াম পরমাণু এবং সোডিয়াম পরমাণুকে নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা যদি সেইখানে পটাশিয়াম পরমাণু এবং সোডিয়াম পরমাণু নিয়ে আলোচনা করি এবং খুব ভালোভাবে চিন্তা করো, এখানে যে পটাশিয়াম পরমাণু এবং যে সোডিয়াম পরমাণু আছে, সেই পটাশিয়াম পরমাণু এবং সোডিয়াম পরমাণু তারা নর্মালি ইলেকট্রন দান করে। কারণ ধাতুগুলো নর্মালি ইলেকট্রন গ্রহণ করে না। কেন তারা ইলেকট্রন দান করে? কজ তারা ইলেকট্রন দান করলে সহজে তারা অষ্টক পূরণ করতে পারে, তারা নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য অর্জন করতে পারে। দ্যাট মিনস এইখানে যেই তুমি ধাতুগুলো দেখতেছো, তারা নর্মালি 100% কেসে তারা হচ্ছে ইলেকট্রন দান করে, তারা ইলেকট্রন গ্রহণ করে না। তুমি কখনোই এলআই মাইনাস পাবা না, ইজিলি এলআই মাইনাস পাবা না, কে মাইনাস পাবা না।
এটা মোটামুটি অসম্ভবের কাছাকাছি, যদিও সেটা আমরা যদি খুব বেশি টেম্পারেচার দিই, খুব বেশি কন্ডিশন সৃষ্টি করি, সেটা পসিবল, বাট আমি নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে বলতেছি যে এটা পসিবল না। অর্থাৎ এখানে যেই পটাশিয়াম বা সোডিয়াম আছে তারা নর্মালি কি করে, ধাতুগুলা একটা বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে, একটা বিক্রিয়ায় যখন ধাতুগুলো অংশগ্রহণ করে তখন নর্মালি সেই পটাশিয়াম কি করে ভাইয়া, একটা ইলেকট্রন দান করে সে ক্ষে প্লাসে পরিণত হয়। এখানে সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। তারা কি করে না, এই পটাশিয়াম কখনোই সেই ইলেকট্রন গ্রহণ করে না, বা সোডিয়াম কখনোই তারা ইলেকট্রন গ্রহণ করে না। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে ধাতব যে পরমাণুগুলো আছে পটাশিয়াম বা সোডিয়াম, সেই ধাতব পরমাণুগুলোর কখনো বিজারণ ঘটে না। কখনো কি ঘটে না, বিজারণ ঘটে না। সো বিজারণ মানে হচ্ছে তোমার বিজারিত মানে হচ্ছে জারক। দেখো বিজারণ, জারক, বিজারিত, তার মানে ধাতুগুলোর যেহেতু নর্মালি বিজারণ ঘটে না, ধাতুগুলো যেহেতু নর্মালি বিজারিত হয় না, সো নর্মালি ধাতুগুলো জারক হিসেবে কাজ করে না, নর্মালি ধাতুগুলো জারণ ক্ষমতা প্রদর্শন করে না। সো তাদেরকে যদি ক্ষমতার স্টাইলে সাজাইতে হয়, তাদেরকে ক্ষমতার স্টাইলে সাজাইতে হবে বিজারণ ক্ষমতা তার আছে কিনা। অর্থাৎ খেয়াল করো, এই ধাতুগুলোর নর্মালি কি ঘটে, জারণ ঘটে, কারণ ধাতুগুলো নর্মালি ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করা মানে জারণ ঘটা। আর ধাতুগুলোর জারণ ঘটে তার মানে ধাতুগুলো কি হয়, জারিত হয়। তাহলে আমরা যদি সেই কনসেপ্টে যাই, জারণ দেন বিজারক দেন কি, দেন হচ্ছে জারিত। তার মানে ধাতুগুলো নর্মালি জারণ ঘটে, ধাতুগুলো নর্মালি জারিত হয়, ধাতুগুলো নর্মালি বিজারক হিসেবে কাজ করে। ধাতুগুলো কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। বিজারক হিসেবে কাজ করে মানে ধাতুগুলো বিজারণ ঘটায়, তার মানে এই ধাতুগুলো বিজারণ ক্ষমতা প্রদর্শন করে। সো আমি যদি তাদেরকে ক্ষমতার ক্রম অনুসারে সাজাই, তবে অবশ্যই আমাকে তাদের জারণ ক্ষমতা না দেখে দেখতে হবে তাদের বিজারণ ক্ষমতা আছে কিনা, কারণ নর্মালি তারা জারণ ক্ষমতাটা শো করে না। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি তোমাকে গত ক্লাসেই বলতেছিলাম যে এখানে যে ক্যাটায়নের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক সিরিজ এবং ধাতুর সক্রিয়তা সিরিজটা মোটামুটি উল্টা। ধাতুর ক্যাটায়নগুলোর ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক সিরিজে যেটার পজিশন নিচে থাকবে, সেটার পাওয়ার বেশি, সেটা আগে কাজ করবে, সেটা সুপিরিয়র। কিন্তু এই ধাতুর সক্রিয়তা সিরিজে যেটার পজিশন উপরে থাকবে সেটা সুপিরিয়র। যেটার পজিশন উপরে থাকবে সেটা আগে ইলেকট্রনটাকে দান করবে। কি বললাম, ধরো এখানে পটাশিয়াম আছে, এখানে সোডিয়াম আছে। সো এক জায়গায় পটাশিয়াম আর এক জায়গায় সোডিয়াম, এখানে তুলনামূলক উপরে পজিশন হচ্ছে পটাশিয়ামের। তার মানে সেই পটাশিয়ামের ইলেকট্রন, আমি যখন বলতেছি সেই পটাশিয়াম হচ্ছে সুপিরিয়র, পটাশিয়ামের সক্রিয়তা বেশি, দ্যাট মিনস এখানে যে পটাশিয়াম আছে সেই পটাশিয়ামের ইলেকট্রন দান করার টেন্ডেন্সিটা বেশি। তাহলে ভাইয়া পটাশিয়ামের যদি ইলেকট্রনের দান করার টেন্ডেন্সিটা বেশি হয়, পটাশিয়ামের যদি কি হয়, ইলেকট্রনের দান করার টেন্ডেন্সিটা বেশি হয়, তার মানে পটাশিয়ামের জারিত হওয়ার টেন্ডেন্সি বেশি। পটাশিয়ামের যদি জারিত হওয়ার টেন্ডেন্সি বেশি হয়, পটাশিয়াম তীব্র বিজারক, তার মানে পটাশিয়ামের বিজারণ ক্ষমতাটা বেশি। অর্থাৎ এখানে যে পটাশিয়াম আছে সেই এই পটাশিয়ামের বিজারণ ক্ষমতা এখানে সোডিয়ামের বিজারণ ক্ষমতা থেকে বেশি। অর্থাৎ এই পটাশিয়াম হচ্ছে বেশি আর এই সোডিয়াম হচ্ছে কম। তার মানে আমরা যদি এদেরকে বিজারণ ক্ষমতার অনুসারে সাজাই, তখন নিচ থেকে উপরের দিকে গেলে এদের বিজারণ ক্ষমতা কি হয়, তোমার বৃদ্ধি পায়। নিচ থেকে উপরে গেলে এদের বিজারণ ক্ষমতা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে তাদের বিজারণ ক্ষমতা। এখন আসো, তাহলে ভাইয়া এদের যদিও তাদের জারণ ক্ষমতা আছে, বিজারণ ক্ষমতা নর্মালি নাই, তবুও আমরা সেটাকে উল্টাভাবে চিন্তা করতে পারি যে একটা জিনিস যত ইজিলি ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন দান করবে, সে তত কঠিনভাবে ইলেকট্রন, ধরো একটা পরমাণু যত ইজিলি একটা ইলেকট্রন দান করবে, তার মানে সে তত কঠিনভাবে একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। তুমি একজনকে যত বেশি ভালোবাসো তাকে সব থেকে কম ঘৃণা করো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তাদের যদি আমরা যদি যদিও সেটার নেগেটিভ আনসার আসবে, নেগেটিভ ভ্যালু আসবে, তবুও যদি আমরা তাদেরকে বিজারণ ক্ষমতার অনুসারে সাজাই, তাহলে এইটার ক্ষেত্রে নর্মালি উল্টা হবে। অর্থাৎ তাদের বিজারণ ক্ষমতা হবে এটা, এবং আমি যদি তাদেরকে জারণ ক্ষমতা অনুসারে সাজাই, তাহলে অবশ্যই তাদের জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতার উল্টা হবে, নেগেটিভ আনসার আসবে। সো আলটিমেটলি তাদেরটা হবে এরকম। সো এই সিদ্ধান্ত থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এখানে যেই ধাতুর সক্রিয়তা সিরিজ এবং তড়িৎ রাসায়নিক সিরিজের যে ক্যাটায়ন, সেই ক্যাটায়নগুলোর জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা
জারণ ক্ষমতা সমান্তরাল এবং বিজারণ ক্ষমতাও সমান্তরাল, তারা সেম ডিরেকশানে গেছে, উল্টা ডিরেকশানে যায় নাই। দ্যাট ইজ আনসার। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো। সবাই যদি বুঝতে পারো তাহলে আমি হচ্ছে এরপরে নর্মালি চলে যাব হচ্ছে গ্যালভানিক কোষে। আমাদের তড়িৎ বিশ্লেষণ শেষ, এখন আমরা চলে যাব গ্যালভানিক কোষে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে গ্যালভানিক কোষে। সো গ্যালভানিক কোষে যাওয়ার আগে ভাই আমাদের একটা সিম্পল জিনিস জেনে যেতে হবে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় এবং ধাতব বন্ধনে এক্স্যাক্টলি সেই বন্ধনটা কীরকম থাকে, আমরা যদি গ্যালভানিক কোষের ব্যাপারটাকে যদি ফিল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধাতব বন্ধন সম্পর্কে জানতে হবে। আমাদেরকে কি করতে হবে? ধাতব বন্ধন সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। ধাতব বন্ধন সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। সো ধাতব বন্ধনটা দেখানোর জন্য অবশ্যই পর্যায় সারণীতে আমার ধাতুর পজিশনগুলো একটু দেখতে হবে, যে ধাতুগুলা এক্স্যাক্টলি কোন পজিশনে অবস্থান করে। ধাতুগুলো এক্স্যাক্টলি কোন পজিশনে অবস্থান করে। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে পর্যায় সারণীটা একটু লিখব। পর্যায় সারণীটা লিখে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে ধাতুগুলো এক্স্যাক্টলি কোন পজিশনে অবস্থান করতেছে। সো 1 নম্বর গ্রুপে আছে HLI NaK Rb CsFr। 2 নম্বর গ্রুপে আছে Be Mg Ca Sr Ba Ra। 3 নম্বরে আছে Sc Y La Ac। 4 নম্বরে আছে Ti Zr Hf Rf। 5 নম্বরে আছে V Nb Ta Db। 6 নম্বরে আছে Cr Mo W Sg। 7 নম্বরে আছে Mn Tc Rh Bh। 8 নম্বরে আছে Fe Ru OH SH। 9 নম্বরে আছে নিকেল। 27 মোস্ট প্রবাবলি নিকেল, ঠিক আছে। 27 মোস্ট প্রবাবলি নিকেল, ঠিক আছে। Ni Pt Pd DS। 10 নম্বর হচ্ছে CO IR, এটা আমি RIRMT। 11 নম্বরে আছে CU। আচ্ছা, নিকেল 27 নাকি নিকেল 28? তাহলে এটা একটু ফ্লিপ হবে, ঠিক আছে। আর জি 13তে এখান থেকে আসবে BAL CSIGESN PBFI NPAS SB BI। 16 OSSCTEPO। 17 F ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। 18 হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। তো এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমাদের নিকেল 28 না, নিকেল 28 হলে এটা ফ্লিপ হবে। নিকেল 28 হলে এই জায়গাটা ফ্লিপ হবে, এখানে থাকবে কোবাল্ট এমটি আর ওকে। সো সবাই একটু চিন্তা করো, আচ্ছা সবাই একটু ভালোভাবে চিন্তা করো। এদিকে যে ধাতুগুলো আছে, নর্মালি ধাতুগুলো হচ্ছে 1 নম্বর গ্রুপে আছে, এবং আমি পর্যায়গুলো একটু দিয়ে দিই। এটা পর্যায়গুলো দিয়ে দিই। এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 6 7। এই 7টা পর্যায় আছে নর্মালি আমাদের পর্যায় সারণীতে। এই 7টা পর্যায় আছে আমাদের এইখানে। সো এইখানে যে ধাতুগুলো যেগুলো আছে, যেমন ধরো এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলোর পজিশনটা যদি আমরা দেখি, নর্মালি তারা পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করতেছে।
এবং আমরা যদি স্পেসিফিক একটা পর্যায় নিয়ে কথা বলি, ধরো আমি এখানের 2 নম্বর পর্যায়টা নিয়ে কথা বলতেছি। এখানে আমরা নর্মালি অনেকে বলতেছে ভাই আপনি ধুমধাম করে পর্যায় সারণী কেমনে লিখে ফেললেন। দেখো আমি পড়ানোর সময় কোনো সময় বইয়ের হেল্প নিতে চাই না, ঠিক আছে? বইয়ের কোনো চিত্র বা বইয়ের কোনো ইনফরমেশন আমি নিতে চাই না। এখানে যদি আমি 3 নম্বর পর্যায়ের কথা চিন্তা করি, প্রত্যেকটা পর্যায়ের কথা যদি আমি চিন্তা করি, তাহলে দেখো এখানে কি কাহিনীটা ঘটে। আমি যে কোনো একটা পর্যায়ের কথা চিন্তা করি না কেন, সেই পর্যায়ের যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলো সর্ববামে অবস্থিত। দেখো তুমি, আমি যদি 3 নম্বর পর্যায়ের কথা চিন্তা করি, তাহলে এখানে যে ধাতু আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, তারা সর্ববামে অবস্থিত। অ্যালুমিনিয়াম এটাও ধাতু, তারপরে হচ্ছে সিলিকন যেটা হচ্ছে অপধাতু, তারপরে হচ্ছে অধাতু। অর্থাৎ আমি যদি ধাতুগুলোর পজিশন চিন্তা করি একটা স্পেসিফিক পর্যায় বরাবর, তখন আমি দেখবো যে নর্মালি ধাতুগুলো পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে। এখন ভাই আমি এটা কেন লিখলাম, কেন দেখাইলাম যে ধাতুগুলো পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে? কজ এটার কারণ হচ্ছে যে কোনো একটা পর্যায়কে তুমি নাও, সেই পর্যায়ের সর্ববামে তুমি পাবা ধাতু, এবং সব থেকে বামে থাকা মানে সেই পর্যায়ের সব থেকে বড় মৌলটা হচ্ছে সেটা। খেয়াল করো, বাম থেকে ডানে গেলে কি হয় নর্মালি? বাম থেকে ডানে গেলে নর্মালি পরমাণুর আকার ছোট হইতে থাকে। কেন সেটার ব্যাখ্যা তোমরা সবাই জানো। শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়ে, নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ে, কিন্তু কক্ষপথ সংখ্যা বাড়ে না এবং তাদের আকর্ষণ বেশি হয়। দ্যাটস ওয়াই তাদের আকৃতি ছোট হইতে থাকে, ব্যাসার্ধ কমতে থাকে। সো নর্মালি আমি যদি কোনো একটা ধাতুর কথা চিন্তা করি, সেটা কোনো একটা ধাতু নর্মালি সেটা সেই পর্যায়ের, যদি আরও ধাতু আছে যেমন জ্যাটেন বা সিউ, এগুলোও ধাতু, বাট এগুলোর পজিশন অপধাতু বা অধাতুরও বামে। অর্থাৎ তুমি যাই নাও না কেন, ধাতু হিসেবে তুমি যাদেরকেই নাও না কেন, তাদের একটা মেইন ক্যারেক্টার হচ্ছে তাদের যে আকার, ধাতুর যে আকার, সেই ধাতুর আকার সেই পর্যায়ের, তুমি যে কোনো একটা স্পেসিফিক পর্যায় নাও, সেই পর্যায়ের সব থেকে বড় বা তাদের আকারটা তুলনামূলক বড়। এখন এটা যদি হয় তাহলে কি হইল ভাইয়া এখানে যে কাহিনীটা হইলো সেটা হচ্ছে, এখানে যে কাহিনীটা ঘটলো সেটা হচ্ছে, তুমি একটু ভালোভাবে চিন্তা করবা সবাই। এখানে যে কাহিনীটা হইলো তাতে যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলোর এক্স্যাক্টলি আকারটা বড়। আকারটা বড় হওয়ার কারণে যে ধাতুগুলো যেগুলো আছে সেই ধাতুগুলোর, যেই তোমার ধরো এটা হচ্ছে ধাতু এবং এইটার মাঝখানে ধরো এটা হচ্ছে লিথিয়াম, এবং এইটার মাঝখানে 3টা প্রোটন আছে, 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। সো এইটা যেহেতু লিথিয়ামটা বা সোডিয়ামটা যেহেতু সর্ববামে অবস্থিত এবং এদের আকার যেহেতু তার ওই পর্যায়ের সব থেকে বড়, তার মানে আমরা এই কথাটা বলতে পারি তাদের নিউক্লিয়াস এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ সব থেকে কম। একটা কারণ হচ্ছে সেখানে সবশেষে সর্ববামে যেটা থাকে সেটার যে প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যা ফার্স্টে কম থাকে। সেই পুরা পর্যায়ের সব থেকে কম প্রোটন সংখ্যা, ইভেন পুরা পর্যায়ের সব থেকে কম প্রোটন সংখ্যা মানে ইভেন সব থেকে বড় আকার মানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ আছে সেটা সব থেকে কম। সেটা কি? সব থেকে কম। সো এক্স্যাক্টলি যেটা হয় ধাতুগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে তার যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা তার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের সাথে লুজলি অ্যাটাচড, সব থেকে লুজলি বন্ডেড। তাতে কি হইলো ভাইয়া? তাতে হচ্ছে নর্মালি আমরা জানি ইলেকট্রনটা এখানে স্থির থাকে না। ইলেকট্রনটা একটা স্পেসিফিক ব্যাগ নিয়ে, স্পেসিফিক ভেলোসিটি নিয়ে সেটা হচ্ছে শেষ কক্ষপথে ঘুরতে থাকে। অ্যান্ড এটা যখন শেষ কক্ষপথে ঘুরতে থাকে, তুমি হাতে একটা সুতা নিলা, সুতার মধ্যে ইটের টুকরা বাঁধার পরে তুমি হচ্ছে খুব লুজলি ইটের টুকরাটাকে বাঁধলা, অ্যান্ড ইটের টুকরাটাকে ঘুরাই দিয়ে থাকলা। যদি সেটাকে লুজলি তুমি বাঁধো, খুব জুড়ে যদি না বাঁধো, তাহলে কি হবে? একটু পরে এখানে যে ইটের টুকরাটা ছিল সেটা ছিটকে দূরে সরে যাবে। অ্যান্ড ধাতুগুলোর ক্ষেত্রে সেই কাহিনীটাই ঘটে। অনেকগুলো ধাতুর পরমাণু যখন একসাথে আসে, ধরো এটা হচ্ছে একটা লিথিয়াম, এটার পাশে আরেকটা লিথিয়াম আসছে, এখানে 3টা প্রোটন আছে, 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটা একটা লিথিয়াম, এখানে আরেকটা লিথিয়াম আসে, সো এখানে 3টা প্রোটন আছে, দেন 2টা ইলেকট্রন, দেন এখানে একটা ইলেকট্রন, এখানে আরেকটা আসে, লিথিয়াম আসে, এখানে হচ্ছে 3টা প্রোটন, 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। এবং এই যে শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সেটা একটা স্পেসিফিক ভেলোসিটি নিয়ে ঘুরতে থাকে, অ্যান্ড যেহেতু সেটা লুজলি অ্যাটাচড
যেহেতু সেটার আকর্ষণ শক্তি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তির নিউক্লিয়াস এবং যে এখানে যে ইলেকট্রনের আকর্ষণ শক্তি সেই আকর্ষণ শক্তিটা অনেক কম, সেই কারণে একটা টাইমে সেই ইলেকট্রনটা ঘুরতে 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 হুট করে ছিটকে দূরে সরে যায়, অর্থাৎ ইলেকট্রনটা ছুটে যায়। সো একজাক্টলি যেটা হয় সেটা হচ্ছে এইখানে যে ইলেকট্রনটা আছে, এখানে যে ইলেকট্রনটা দেখতে পারতেছো সেই ইলেকট্রনটা আর এই কক্ষপথে থাকে না, হুট করে সে কি করে এখানে আস্তে আস্তে একটা টাইমে সে ছুটে যায়। অ্যান্ড আলটিমেটলি যখন সেই ইলেকট্রনটা ছুটে যায় তখন সেই ইলেকট্রনটা আলটিমেটলি তখন সেই ইলেকট্রনটা ছুটে গেলে এই পরমাণুটা লিথিয়াম থাকে না, এই পরমাণুটা তখন Li প্লাস হিসেবে থাকে, অর্থাৎ লিথিয়ামের ক্যাটায়ন হিসেবে থাকে। এখন একটা জিনিস ভালোভাবে চিন্তা করো, এই কাহিনীটা শুধুমাত্র এই লিথিয়ামের ক্ষেত্রে ঘটে না, তার পাশের যে লিথিয়াম আছে তার পাশের লিথিয়ামের যেই ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাও এখান থেকে তোমার ছুটে যায়, ইলেকট্রনটা চলে আসে এখানে। পাশের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাও চলে আসে এখানে, এই পাশের যে ইলেকট্রনটা আছে সেটাও চলে আসে এখানে। অর্থাৎ এখানে যে লিথিয়ামগুলো আছে সেই লিথিয়ামগুলো লিথিয়াম হিসেবে থাকে না, নর্মালি লিথিয়াম প্লাস হিসেবে থাকে। এবং এখানে যেই ইলেকট্রনটা আছে, প্রত্যেকটা পরমাণুর যে ইলেকট্রনটা আছে শেষ কক্ষপথের ইলেকট্রন, সেটা এখন কোনো স্পেসিফিক পরমাণুর অধীনে থাকে না। অর্থাৎ এই যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা আগে এই লিথিয়ামের অধীনে ছিল, বাট এটা এখন সেই লিথিয়ামের অধীনে না। এখানে যেটা হয়, এই ইলেকট্রনটা যখন ছুটে যায় তখন সেই ইলেকট্রনটা ছুটে গিয়ে পাশের পরমাণুর এখানে বসে যায়। পাশের পরমাণুর এখানে বসার পরে এটা আবার ঘুরে, এটা কেন ইলেকট্রনটা গ্রহণ করলো, কারণ ভাইয়া তার তো Li প্লাস, তার ইলেকট্রন দরকার, এটা আবার করলো, এটা আবার ঘুরতে থাকলো, আবার সেই ইলেকট্রনটা ছুটে যায়। অর্থাৎ এখানে যেটা হয় সেটা হচ্ছে এই প্রত্যেকটা যে লিথিয়াম পরমাণু, সেই লিথিয়াম পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনটা কোনো স্পেসিফিক পরমাণুর অধীনে না থেকে সেটা যেটা করে, একবার এদিকে যায়, এখানে বসে, আবার ছুটে যায়, আবার এখানে আসে, এখানে একটা পরমাণু, আবার ছুটে যায়। অর্থাৎ এইখানে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটা তখন সমস্ত ক্যালাসে, এটা একটা ক্যালাস ফর্ম করে, একটা লেটিস ফর্ম করে, সমস্ত ক্যালাসে তারা কি করতে থাকে, বিরাজ করতে থাকে। এবং এই যে তার চারপাশে ধরো ইলেকট্রন বিরাজ করতেছে, একবার ইলেকট্রন এদিক দিয়ে আসতেছে, ইলেকট্রন এদিক দিয়ে আসতেছে, ইলেকট্রন এদিক দিয়ে আসতেছে, ইলেকট্রন এদিক দিয়ে আসতেছে, এখানে অনেকগুলো ধাতুর আয়ন আছে, ইভেন এখানে যতগুলো আয়ন আছে সবগুলোই Li প্লাস হিসেবে আছে, ইভেন তখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা দ্বীপের মধ্যে আসো, দ্বীপটা হচ্ছে স্থির, তার চারপাশে পানি ঘুরতেছে, একবার পানি এই বরাবর স্রোত আসতেছে, আরেকবার ওই বরাবর স্রোত আসতেছে। তখন মনে করা হয় যে এই যে ধাতুর যে আয়নগুলো আছে সেই আয়নগুলো ইলেকট্রনের সাগরে নিমজ্জিত আছে। অর্থাৎ এই যে ধাতুর আয়নগুলো সেগুলো দ্বীপের মতো আছে, সেগুলোকে শ্বাস বলা হচ্ছে। তার চারপাশে ইলেকট্রন একবার এই বরাবর আসতেছে, আরেকবার এই বরাবর যাইতেছে, আরেকবার এই বরাবর আসতেছে। ইভেন এই যে বন্ধনটা, এই যে এখানে যে লিথিয়াম যে আয়নগুলো আছে সেই আয়নগুলো একটা ক্যালাসের মধ্যে আছে, এবং সেই ক্যালাসের মধ্যে ইলেকট্রনগুলো কি করতেছে, কোনো স্পেসিফিক পরমাণুর অধীনে না থাকে ইলেকট্রনগুলো মুক্তভাবে বিরাজ করতেছে। এই যে এখানে পুরা এই যে স্পেসিফিক কন্ডিশনটা, পুরা যে লেটিসটা, এখানে যে বন্ধনটা গঠিত হয়েছে সেই বন্ধনটাকে বলা হয় ধাতব বন্ধন। তার মানে আমরা এই জিনিসটা দেখতে পারতেছি, ধাতব বন্ধনে এক্স্যাক্টলি সঞ্চরণশীল মুক্ত ইলেকট্রন থাকে। সেই জন্যই ধাতুগুলো নর্মালি কি হয়, তড়িৎ পরিবাহী হয়। আমি যদি সেইখানে একটা ব্যাটারি সংযুক্ত করি, ব্যাটারিটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত, সো এটা যেহেতু ধনাত্মক প্রান্ত, এখানে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো কি করবে, এই ধনাত্মক প্রান্তের আকর্ষণের কারণে ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, অ্যান্ড আলটিমেটলি এখানে ইলেকট্রনটার পরিবহন ঘটবে, অ্যান্ড আলটিমেটলি সেই জন্য ধাতু হচ্ছে সুপরিবাহী। সুপরিবাহী। এবং ধাতুগুলো নর্মালি এই জন্য সুপরিবাহী, অন্যান্য অধাতুগুলো নর্মালি সুপরিবাহী না। সেটার কজ হচ্ছে তারা এরকম ধাতব বন্ধন গঠন করে না, তাদের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াস এবং তার শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বেশি হওয়ার কারণে তারা ছুটে যায় না, তারা স্পেসিফিক পরমাণুর অধীনে থাকে, তারা মুক্তভাবে সঞ্চরণশীল থাকে না। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু বেসিক কনসেপ্ট বুঝছো কিনা, ধাতুগুলোর ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। একটা ক্যালাস, একটা ধাতুর তুমি টুকরা নিলা, সেই
টুকরার মধ্যে যেই পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো পরমাণু হিসেবে নাই, সেই পরমাণুগুলো নর্মালি আয়ন হিসেবে আছে, ক্যাটায়ন হিসেবে আছে, এবং তার চারপাশে কি করতেছে, ইলেকট্রনগুলো এরকম সঞ্চরণশীল মুক্তভাবে ঘুরতেছে। এবং সেই ইলেকট্রনগুলো এখন কোনো স্পেসিফিক পরমাণুর অধীনে না, সেই ইলেকট্রনগুলো এখন সমস্ত ক্যালাসের। আচ্ছা, ওকে। তো ভাই এই জিনিসটা আমি কেন পড়াইলাম, কারণ এই জিনিসটা যদি ধাতব বন্ধনরা নর্মালি তোমাদের ক্লাস 10-এ পড়ে আসা উচিত ছিল, ক্লাস 10-এ তোমরা এইভাবে বুঝে আসো নাই, এই কারণে আমি পড়াইছি। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এটা। সেকেন্ডলি হচ্ছে যদি এই জিনিসটা না বুঝো, ধাতব বন্ধনটা যদি না বুঝো, তাহলে তুমি নর্মালি আমি যখন গ্যালভানিক কোষ পড়াইতে যাব, আমি যখন তড়িৎদ্বার বিভব পড়াইতে যাব, তখন তুমি কোনো জিনিসেই ভালোভাবে ইমাজিন করতে পারবে না। সো এটার একজ্যাক্ট মানে পারপাসটা ছিল যে তোমার ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়ায় দেওয়া, ঠিক আছে? সো আশা করি সবাই দেখো ভাইয়া, একজন বলছে তড়িৎ কিভাবে প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহিত হবে, ইলেকট্রনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ। যদি ইলেকট্রনটা চলে, ইলেকট্রনটা যদি একটা স্পেসিফিক ডিরেকশনে ফ্লো হইতে পারে, তখন সেটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। দেখো এখানে আমি একটা ব্যাটারি লাগাইলাম, ইভেন ব্যাটারির যে এই যে বড় যেই প্রান্তটা, সেই বড় প্রান্তটা হচ্ছে ধনাত্মক, এবং এই যে নেগেটিভ যে প্রান্তটা সেটা হচ্ছে ঋণাত্মক। সো এখানে যেটা হয়, তুমি যখন ব্যাটারিটাকে সংযুক্ত করলা, তখন যেটা হইলো সেটা হচ্ছে এই ধনাত্মক প্রান্তটা যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করে, সো এখানে ইলেকট্রনগুলো যেহেতু মুক্ত আছে, ইলেকট্রনগুলো সরাসরি কি করবে, এই তার দিয়ে এসে তারা হচ্ছে এইভাবে আসবে। তার মানে এখানে ইলেকট্রনটা একটা স্পেসিফিক ডিরেকশনে ফ্লো হচ্ছে, একটা স্পেসিফিক ডিরেকশনে প্রবাহিত হচ্ছে। তার মানে ইলেকট্রনের প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। সো নর্মালি ধাতুগুলা বিদ্যুৎ পরিবাহী। এখন এখানে ভাই আমি যদি একটা অধাতু নেই, তাহলে কি ঘটবে? অধাতু যদি নেও, অধাতুর শেষ কক্ষপথ, অধাতুর আকার নর্মালি ছোট, অধাতুর আকার নর্মালি ধাতুর তুলনায় ছোট হওয়ার কারণে তার শেষ কক্ষপথের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যে আকর্ষণ শক্তি, সে আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে তারা শেষ কক্ষপথে ঘুরতে থাকলেও কোনো সময় সেই ইলেকট্রনটা ছুটে যায় না, ইলেকট্রনটা আলটিমেটলি তার কক্ষপথেই থাকে। সো তুমি এইখানে যখন ইলেকট্রনটা কক্ষপথে আসে, ইলেকট্রনটা যখন সেখানে কক্ষপথে আসে, তুমি এখানে ব্যাটারি লাগাও আর যাই লাগাও, সেই কক্ষপথ থেকে ইলেকট্রনটা সেই নিউক্লিয়াসের আকর্ষণ ছেড়ে দিয়ে তোমার এই ব্যাটারির ধনাত্মক প্রান্তের কাছে আসবে না। সো নর্মালি তখন তড়িৎ প্রবাহ হবে না। এখন তোমার মনে একটা কোশ্চেন আছে, আমি জানি যে ভাইয়া ব্যাটারির এইদিকে ধনাত্মক প্রান্ত বলতে কি বোঝায়, ব্যাটারির এইদিকে ঋণাত্মক প্রান্ত বলতে কি বোঝায়। ওকে ভাইয়া, ব্যাটারি নিয়ে আলাদা লেকচার আমরা সামনে পড়াবো, তখন ডিটেলসে বুঝতে পারবা। জাস্ট বিলিভ মি, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষটা আগে বুঝাই, দেন গ্যালভানিক কোষ বোঝানোর পরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভবের দিকে যাব। ইভেন বিভব সম্পর্কিত আমাদের খুব একটা ভালো কনসেপ্ট আমাদের ভালোভাবে গ্রো করতে হবে। আমাদের একটা বিভব সম্পর্কিত ভালো কনসেপ্ট আমাদের গ্রো করতে হবে। এখন একটা জিনিস চিন্তা করো, আগে আমরা একটা গ্যালভানিক কোষ নিই। গ্যালভানিক কোষে এক্স্যাক্টলি কী কাহিনীটা ঘটে। ধরো গ্যালভানিক কোষে যেটা করা হয় সেটা হচ্ছে, এখানে একটা পাত্র নেওয়া হয় এবং এই পাত্রের মধ্যে একটা ধাতুর পাত নেওয়া হয়, এবং এইখানে আরেকটা তোমার পাত্র নেওয়া হয়, এই পাত্রের মধ্যে আরেকটা ধাতুর পাত নেওয়া হয়। এখানে যেই ধাতুর পাতটা নেওয়া হয়, সেই ধাতুর পাতটা, এখানে যেই ধাতুর পাতটা নেওয়া হয়, সেই ধাতুর পাতটা ধরো জিঙ্কের তৈরি। সো যেই ধাতুর পাতটা জিঙ্কের তৈরি, অর্থাৎ এখানে জিঙ্ক পরমাণু আছে এই পাতের মধ্যে, যেই পাত নেওয়া হয় সেই ধাতুর লবণের দ্রবণ নেওয়া হয় সেই পাত্রে। অর্থাৎ এখানে আমি ধাতুটা নিলাম জিঙ্ক, সো আমি সেটার যে লবণ সেটা হচ্ছে জিঙ্ক সালফেট, আমি এই পাত্রে জিঙ্ক সালফেট নিব। আমি এই পাত্রে কি নিব? জিঙ্ক সালফেট নিব। পাত্রগুলো একটু বড় করে দেখাই, আমি পাত্রগুলো একটু বড় করে দেখাই। ধরো এটা হচ্ছে একটা পাত্র আমার,
তো এখন খেয়াল করো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে একটা পাত্র আর ধরো এখানে আর একটা পাত্র আমরা দিলাম, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তো এখন খেয়াল করো এখানে আমরা যেই পাত্রটা নিলাম, ধরো এখানে আমরা জিঙ্ক নিলাম, পাত্রটাকে আমি একটু বড় করে দেখাই, এখানে আমি জিঙ্ক নিলাম। সো আমি এখানে যেই পাত্রটা নিব সেই পাতের ধাতুর লবণ নিব, অর্থাৎ এখানে আমি জিঙ্ক সালফেট নিব এবং জিঙ্ক সালফেটকে যখন একটা দ্রবণে দ্রবীভূত করব, জিঙ্ক সালফেট যেহেতু আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত, সো একটা দ্রবণে দ্রবীভূত করার পরে সেটা আয়ন হিসেবে থাকবে, অর্থাৎ সেটা Zn2+ হিসেবে থাকবে এবং SO4 2- হিসেবে থাকবে। সো এখানে অনেকগুলো আরেকটা Zn2+ আছে আর একটা SO4 2- আছে, এখানে আরেকটা Zn2+ আছে, এখানে আরেকটা SO4 2- আছে। এরকমভাবে এখানে যত অণুই আমি জিঙ্ক সালফেট দিই না কেন, প্রত্যেকটা কি হবে, এখানে তোমার আয়নিত হয়ে যাবে, ভেঙে তারা একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন রূপে তারা পাতের মধ্যে থাকবে দ্রবণে। ইভেন আমি এখানে আরেকটা পাত নিলাম, যে পাতটা হচ্ছে নর্মালি কিসের তৈরি ভাইয়া? কপারের তৈরি। যে পাতটা হচ্ছে নর্মালি কিসের তৈরি? কপারের তৈরি। ধরো এটা হচ্ছে কপারের তৈরি। এখন কপারের তৈরি আমি যেই পাতটা নিলাম, সেই কপারের তৈরি পাতের মধ্যে আমি এখানে যেই দ্রবণটা দিলাম সেই দ্রবণটা হচ্ছে কপার সালফেটের। সো এখানে Cu2+ আছে, SO4 2- আছে, Cu2+ আছে, SO4 2- আছে। ধরো এখানে আমি জাস্ট বুঝাইলাম যে এখানে যে লবণটা যেটা আমরা দ্রবণটা নিব তখন সেটা কি হিসেবে থাকবে? তোমার আয়ন হিসেবে থাকবে। তখন সেটা কি হিসেবে থাকবে? আয়ন হিসেবে থাকবে। সো একটা জিনিস চিন্তা করো, আমি যখন তোমাকে বললাম যে এখানে আমি একটা ধাতুর পাত নিছি, তার মানে এই পাতটার মধ্যে যে ধাতুর পরমাণুগুলো আছে সেগুলো ধাতব বন্ধনের মাধ্যমে গঠিত অবস্থায় আছে। অর্থাৎ এইখানে যে পাতটা আছে, সেই পাতের মধ্যে নর্মালি সেই পাতের মধ্যে যেই পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো নিউট্রাল অবস্থায় নাই, সেই পরমাণুগুলো জিঙ্ক আয়ন হিসেবে আছে। দ্যাট মিনস তারা Zn2+ রূপে আছে এবং তার যে দুইটা ইলেকট্রন ছিল তার দুইটা ইলেকট্রন এখানে বাইরে ঘুরতেছে। এখানে আরেকটা Zn2+ আছে আয়ন হিসেবে, আর তার যে দুইটা ইলেকট্রন সেটা বাহিরে ঘুরতেছে, যেহেতু তারা ধাতু এবং ধাতব বন্ধনের মাধ্যমে তারা এখানে বসে আছে। সো এখানে একটা Zn2+ আছে এবং তার যে দুইটা ইলেকট্রন সেই দুইটা ইলেকট্রন এখানে এক্স্যাক্টলি আছে। ঠিক আছে, তো এতটুকু জায়গা তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ একটু আগে যেহেতু আমি কি করছি ভাইয়া, এখনই বলতেছে তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা। তড়িৎদ্বার বিভবের আগে বিভবেই যদি না বুঝো তাহলে আমি তড়িৎদ্বার বিভব কিভাবে বুঝাবো? আমি প্রত্যেকটা জিনিসের একেবারে বেসিক কনসেপ্ট বুঝাই দেওয়ার ট্রাই করতেছি। ধরো এখানে সোডিয়াম, এখানে কপার আছে। সো আমি যখন বলবো যে এখানে কপার আছে, তার মানে এখানে যে কপারটা আছে সেই কপারটা যে ধাতব বন্ধনের মাধ্যমে গঠিত আছে সেখানে Cu2+ আছে এবং সেখানে দুইটা ইলেকট্রন আছে। এখানে Cu2+ আছে, এখানে দুইটা ইলেকট্রন, এখানে Cu2+ আছে, এখানে দুইটা ইলেকট্রন, Cu2+ আছে, দুইটা ইলেকট্রন। ওকে, সো একটা জিনিস চিন্তা করো সবাই, এখন সবার দুইটা ডেফিনেশন এখানে মাথায় ঢুকায় নিতে হবে। একটা হচ্ছে যখন আমি কি করব, একটা ধাতুকে ওই ধাতুর দ্রবণে ডুবাবো, তখন ওই পাতের মধ্যে যেই ধাতুর পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর উপর দুইটা ফোর্স কাজ করবে। কয়টা ফোর্স কাজ করবে? দুইটা ফোর্স কাজ করবে। ধরো এটা হচ্ছে Zn পাত এবং এটা হচ্ছে কপারের পাত। সো এখানে যে কপারের যে পরমাণুগুলো আছে সেই কপারের পরমাণুগুলোর উপর দুইটা ফোর্স কাজ করবে এবং এখানে যে Zn2+ আছে সেই Zn2+ এর উপর দুইটা ফোর্স কাজ করবে। এটা বিজ্ঞানী নার্নস বলছেন। যখন আমরা একটা ধাতুকে ওই ধাতুর দ্রবণে ডুবাবো, তখন এই যেই ভিতরে ধাতব যেই পাতটা আছে সেই পাতের ভিতরে যে ধাতব যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর উপর দুইটা ফোর্স কাজ করবে। একটা ফোর্স কি করবে? একটা ফোর্স আলটিমেটলি এখানে যে ভিতরে পাতের মধ্যে যে Zn2+ আছে সেই Zn2+টাকে একটা ফোর্স কি করবে, তোমার এটাকে বের করে দিতে চাইবে এবং এই ফোর্সটা দিয়ে বের করে দিয়ে এটাকে Zn2+টাকে পাত থেকে আলটিমেটলি তোমার দ্রবণের দিকে ঠেলে দিতে চাইবে। আমি যখন নর্মালি একটা ধাতুর পাতকে ওই ধাতুর দ্রবণে ডুবাবো, আমি যখন একটা ধাতুর পাতকে ওই ধাতুর
দ্রবণে ডুবাবো তখন ওই ধাতুর যেই তোমার আয়নটা আছে সেই আয়নটা ভিতর থেকে দ্রবণে চলে আসার মতো, দ্রবণে চলে আসার জন্য একটা ফোর্স তার উপর কাজ করবে, একটা ফোর্স সে অনুভব করবে। এই যে সে যেই চাপটা অনুভব করবে, যেই বলটা অনুভব করবে, সেই চাপটাকে বলা হয় দ্রবণ চাপ। সেই চাপটাকে কি বলা হয়? দ্রবণ চাপ। আবার এখানে যেই Zn2+, যেটা লবণের দ্রবণে যেই আয়নটা আছে সেই আয়নটার উপর একটা ফোর্স কাজ করবে, যেই আয়নটা এক্স্যাক্টলি কি করবে, যে এই আয়নটাকে একটা ফোর্স কি করবে, এই আয়নটাকে এই যে ধাতুর পাত আছে সেই ধাতুর পাতের দিকে ঠেলে দিবে। অর্থাৎ সেই দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়নগুলো এই ধাতুর পাতের ভিতর ঢুকে যেতে চাইবে। সেই প্রবণতাটাকে, সেই ফোর্সটাকে, সেই চাপটাকে বলা হয় অসমোটিক চাপ। তার মানে এখানে পাতের মধ্যে যেই আয়নটা আছে সেই আয়নটার উপর কাজ করবে দ্রবণ চাপ, যেটা সেই আয়নটাকে বের করে দিতে চায়। আর এইখানে দ্রবণের মধ্যে যে আয়নটা আছে সেই আয়নটা পাবে অসমোটিক চাপ, যেটা আলটিমেটলি এই আয়নটাকে পাতের ভিতরে ঢুকায় দিতে চায়। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, তো সবারই এখানে দ্রবণ চাপ এবং যে অসমোটিক চাপ, সেই দ্রবণ চাপ এবং অসমোটিক চাপের সবার কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, তো এখানে অনেকের কমেন্ট দেখতে পারতেছি যে ক্লিয়ার। আচ্ছা, মোহাম্মদ আলামিন আহমেদ বলছে এই চাপ সৃষ্টির কারণ কি? এই চাপ সৃষ্টির অনেক কারণ আছে, আমি সেই কারণে যাচ্ছি না। বাট তোমাদের বই যতটুকু আছে, বিজ্ঞানী নার্নস যেটা বলছেন সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা এরকম চাপ সৃষ্টি হয়। এই চাপ সৃষ্টির প্রবণতাটা কোন জায়গা থেকে আসে সেটারও একটা ব্যাখ্যা দেওয়া যায় এক্স্যাক্টলি। সেটা হচ্ছে যে এদের ইলেকট্রন ত্যাগের বা গ্রহণের প্রবণতা থেকে এই ব্যাখ্যাটা দেওয়া যায় যে ইলেকট্রন ত্যাগের প্রবণতা যার বেশি তার দ্রবণ চাপ বেশি থাকবে, তার দ্রবণের দিকে চলে যাওয়ার প্রবণতা বেশি থাকবে। ইলেকট্রন গ্রহণের প্রবণতা যার বেশি তার পাতের দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। সেটা গ্যালভানিকুসটা পুরাটা পড়লেই তুমি বুঝতে পারবা। আমি পুরাটাকে শেষ করি। সো নর্মালি এখানে যেটা হয়, এই যে Zn2+, এই পাত্রে যখন আমি জিঙ্কের লবণের দ্রবণে আমি ডুবাবো, তখন পাতের মধ্যে যে জিঙ্ক আয়নগুলো আছে সেই জিঙ্ক আয়নগুলোর উপর যেই দ্রবণ চাপটা কাজ করবে, জিঙ্ক আয়নগুলোর উপর যেই দ্রবণ চাপটা কাজ করবে, সেই দ্রবণ চাপটা এই পাত্রের দ্রবণের জিঙ্ক আয়নের উপর অসমোটিক চাপ থেকে বেশি হবে। অসমোটিক চাপ থেকে বেশি হবে। তাহলে আমি কি বললাম, যখন আমি জিঙ্কে কি করব, তার লবণের দ্রবণে ডুবাবো, তখন জিঙ্কের পাতের যে আয়নগুলো আছে, সেই আয়নগুলোর নর্মালি কি হবে, সেই আয়নগুলো যে দ্রবণে চলে আসার যে একটা টেন্ডেন্সি থাকবে, যে প্রবণতা থাকবে, যে চাপটা থাকবে, যে দ্রবণ চাপটা থাকবে, সেই দ্রবণ চাপটা এখানে যে অসমোটিক চাপ আছে সেই অসমোটিক চাপ থেকে বেশি হবে। তার মানে আমি যখন জিঙ্কের লবণের দ্রবণে ডুবাবো, তখন পাত থেকে যে Zn2+ আয়ন আছে সেই Zn2+ আয়ন আলটিমেটলি এখানে আমার কোন দিকে চলে আসবে, এই দ্রবণে চলে আসবে। এইখানে যে Cu আছে, কপার যে পরমাণু আছে বা কপারের যে পাত আছে এবং কপারের যে লবণের দ্রবণ আছে, এইখানে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে এইখানে এই পাত্রে কপার পরমাণুর বা কপার আয়নের অসমোটিক চাপ দ্রবণ চাপ থেকে বেশি হবে। অসমোটিক চাপ কি থেকে বেশি হবে? দ্রবণ চাপ থেকে বেশি হবে। ফলস্বরূপ আমি যখনই এখানে কপার পাতকে কপারের দ্রবণে ডুবাবো, তখন সেই এইখানে যে কপার পরমাণুর দ্রবণের যে লবণের যে ক্যাটায়ন, কপারের যে ক্যাটায়ন আছে, সেটা পাতের মধ্যে ঢুকে যাবে। তাইলে আমি দেখলাম যে এই পাত্রে দ্রবণ চাপ বেশি, যে কারণে পাত থেকে আয়ন এই পাত্রে চলে আসবে, আর এই পাত্রে অসমোটিক চাপ বেশি। সো এখানে যে কপারের যে
লবণের যে দ্রবণ আছে সেটা হচ্ছে আলটিমেটলি কপারের পাতে চলে যাবে। এখন দেখো আলটিমেটলি কি কাহিনীটা ঘটবে, সেটা হচ্ছে একটা জিনিস তোমাদের মাথায় আছে কিনা যে তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা দেখতেছিলাম এনোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। কিন্তু আমরা যখন গ্যালভানিক কোষে আসবো তখন ব্যাপারটা উল্টা হয়ে যায়, এখানে এনোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ। সেটা কেন আমি বোঝাই, খেয়াল করো। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে আমরা একটা ধরো এটা হচ্ছে এনোড, এটা হচ্ছে ক্যাথোড। আমরা যেটা করি এনোডের সাথে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তকে সংযুক্ত করি। সো এনোডের সাথে যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তকে সংযুক্ত করি, সো আলটিমেটলি এইটাও এই ধনাত্মক আধানে আহিত হয়, অর্থাৎ এখানে যে এনোড যে প্রান্তটা থাকে, এনোড যে পাতটা থাকে সেটাও পজিটিভ থাকে। আর এখানে যেই ব্যাটারির এটা ঋণাত্মক প্রান্তের সাথে যেটা সংযুক্ত থাকে সেটাকে ক্যাথোড বলি, সো এটাও নেগেটিভ থাকে। এটার একটা ব্যাখ্যা এরকমভাবে দেওয়া যায় যে দেখো, যখন আমি এই পাতে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে সংযুক্ত করব, তখন এই পাতে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেই মুক্ত ইলেকট্রনগুলো সেই ধনাত্মক প্রান্তের আকর্ষণের কারণে এই ধনাত্মক প্রান্তের দিকে চলে যাবে। সো আলটিমেটলি এইখানে যে পাতটা আছে সেই পাতের ইলেকট্রনের ঘাটতি ঘটবে, অ্যান্ড ইলেকট্রনের ঘাটতি ঘটাটা মানে পজিটিভ। তার মানে তড়িৎ বিশ্লেষ্য কোষে এনোড হচ্ছে পজিটিভ, কিন্তু গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে তোমার নেগেটিভ। এখন গ্যালভানিক কোষে অ্যানোড কেন নেগেটিভ সেটা আমি তোমাকে বোঝাই। সেটার কারণ হচ্ছে যে গ্যালভানিক কোষে আলটিমেটলি যেটা হয়, একটু ভালোভাবে চিন্তা করো যে গ্যালভানিক কোষে, ধরো আমি একটু বড় করে পাতটা দেখাই। গ্যালভানিক কোষে এখানে যে পাতটা আছে, আমি এটা ডিফারেন্ট কালার দিই যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এখানে ধরো এখানে হচ্ছে আমার জিঙ্ক পাত আছে, এবং এইখানে আলটিমেটলি কি ছিল, এখানে আলটিমেটলি ধরো Zn2+ ছিল এবং তার দুইটা ইলেকট্রন ছিল। এখানে Zn2+ ছিল, তার দুইটা ইলেকট্রন ছিল। এখানে Zn2+ ছিল, তার দুইটা ইলেকট্রন ছিল। এখানে Zn2+ ছিল, তার দুইটা ইলেকট্রন ছিল। Zn2+ ছিল, তার দুইটা ইলেকট্রন ছিল। সো আমি এখানে কি বলতেছিলাম যে এখানে যে Zn2+ যেটা আছে, সেই Zn2+-এর এখানে জিঙ্ক আয়নের দ্রবণ চাপ বেশি হওয়ার কারণে জিঙ্ক আয়নটা কি করবে, জিঙ্ক আয়ন রূপে Zn2+ রূপে দ্রবণে চলে আসবে। সো এখানে Zn2+টা যদি Zn2+ রূপে তার পাশের দুইটা ইলেকট্রনকে রেখে পাতে রেখে যদি সে Zn2+ রূপে দ্রবণে চলে আসে, তাইলে এই পাতের মধ্যে দুইটা ইলেকট্রনের অ্যাক্সেস, দুইটা ইলেকট্রন বাড়তি থেকে যাবে। দেখো ইনিশিয়ালি যখন এখানে Zn2+ ছিল, আমি বলতে পারি এই পুরা পাতের টোটাল চার্জ হচ্ছে 0। টোটাল চার্জ কেন 0 সেটার কথা হচ্ছে, ভাইয়া এটা হচ্ছে Zn2+, তার দুইটা ইলেকট্রন আছে, তাহলে এটা 2+, এটা 2- কাটাকুটি। এখানে Zn2+, এখানে 2 ইলেকট্রন আছে, এখানে Zn2+, 2 ইলেকট্রন আছে, এখানে Zn2+, 2 ইলেকট্রন আছে, এখানে Zn2+, এখানে 2 ইলেকট্রন আছে। সো প্রত্যেকটা 2+-এর পাশাপাশি দুইটা করে ইলেকট্রন আছে। সো আলটিমেটলি টোটাল চার্জ 0। বাট যখন এখানে দ্রবণ চাপের দরুন এখানে যে Zn2+ আছে, সেই Zn2+ যখন আলটিমেটলি কি ঘটবে, এখানে দুইটা ইলেকট্রনকে রেখে সে যখন দ্রবণে চলে আসবে, তখন সে কাকে রেখে আসতো, দুইটা ইলেকট্রনকে রেখে আসতো। এখন পাতে দুইটা পজিটিভ আয়নের, অর্থাৎ দুইটা 2 পজিটিভের ঘাটতি ঘটছে, বা পাত্রে দুইটা ইলেকট্রন বাড়তি আছে। সো পাত্রে যেহেতু এখানে পাতে যেহেতু এখন দুইটা ইলেকট্রন বেশি আছে, দুইটা ইলেকট্রন বাড়তি আছে, দ্যাটস হোয়াই এখানে যেই তোমার পাতটা আছে সেই পাতটা এখন হচ্ছে তোমার নেগেটিভ। সো দ্যাটস হোয়াই এখানে যে অ্যানোড আছে গ্যালভানিক কোষে, যে অ্যানোড আছে সেই অ্যানোড হচ্ছে নেগেটিভ। ইভেন গ্যালভানিক কোষে যে ক্যাথোড আছে সেই ক্যাথোড হচ্ছে কি তোমার পজিটিভ। ক্যাথোড কেন পজিটিভ তোমরা বুঝে নিও এখন। সো দেখো দ্যাট মিনস এই লজিক অনুযায়ী গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আস্তে আস্তে সব বুঝবা, তোমাদের সব কোশ্চেন, এই চাপ সৃষ্টির কারণ কি, এখানে সব কিছু বুঝবা, কেন এটা চলে আসতে চাইতেছে, কেন চলে যাইতে চাইতেছে, সবগুলো তোমাদেরকে আমি বুঝাবো। আমাকে একটু টাইম দাও, আমি যতটুকু বুঝাইছি ততটুকু বুঝছো কিনা সেটা একটু কমেন্ট করে জানাও।
আচ্ছা, তাহলে সবাই এখানে বুঝতে পারছো। ওকে, তো এখন আস্তে আস্তে আসবো, কারণ আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তাহলে এখানে আলটিমেট কাহিনীটা কি ঘটে, সে কাহিনীটা হচ্ছে এইখান থেকে Zn2+ এখানে আসে, তার দুইটা ইলেকট্রনকে এখানে রেখে চলে আসে, তার দুইটা ইলেকট্রনকে কি করে এখানে রেখে চলে আসে। এন্ড এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে যে পাতটা আছে, খেয়াল করো, এখানে যে পাতটা আছে সেই পাতটা থেকে আমরা কি করি, এখান থেকে একটা তার নিই, এখান থেকে একটা তার নিয়ে এখানে ধরো আমরা একটা লাইট দিই, এখানে ধরো আমরা একটা লাইট দিই, এবং এই যে লাইটটা আছে সেই লাইটের এখানে ধরো যে ট্যাংস্টেনের এরকম তার থাকে, এরকম থাকে, লাইটটা এখানে দিয়ে এখানে আমরা সংযুক্ত করে দিই। তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখো এখানে পাত থেকে Zn2+ যখন এখানে চলে আসলো তখন তার দুইটা ইলেকট্রনকে এখানে রেখে আসছে না, দুইটা ইলেকট্রনকে কি করছে এখানে তোমার রেখে চলে আসছে। আর এই জায়গায় যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে এখানে যে Cu2+ আছে সেটা কপার পরমাণু রূপে এখানে যে পাত আছে সেই পাতে জমা হইতে চায় এবং তার তখন দুইটা ইলেকট্রনের দরকার। কিন্তু এখানে এখানে আমি যদি একটু বড় করে দেখাই, এখানে তোমার যে Cu2+ গুলো আছে প্রত্যেকটা Cu2+ দুইটা করে ইলেকট্রন নিয়ে বসে আছে, তাদের দুইটা করে ইলেকট্রন নিয়ে বসে আছে। কেউই এই যে Cu2+টা যেটা আসতে চাচ্ছে, যেটা ভিতরে আসতে চাচ্ছে সেটাকে দুইটা ইলেকট্রন দিতে চায় না। সো নর্মালি যেটা হয় এই Cu2+ এখন প্রবণতা যেহেতু বেশি পাতের মধ্যে আসার, এবং পাতের মধ্যে আসতে গেলে তাকে পাতের মধ্যে Cu2+ প্রত্যেকেই দুইটা করে ইলেকট্রন নিয়ে আসে। সো এই Cu2+ এখন দুইটা ইলেকট্রন দরকার, সো সে দুইটা ইলেকট্রন সার্চ করতে থাকে। অ্যান্ড একটা সময় দেখে যে তার এই যে পাত আছে সেই পাতের Zn2+ ইলেকট্রনগুলোকে ছেড়ে দিয়ে চলে আসে, ইলেকট্রনগুলোকে ভালোবাসে না। তখন এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি করে, এখানে যে পাত আছে সেই পাত দিয়ে এখানে তার দিয়ে এখান দিয়ে আসে, এবং এখান দিয়ে আসার পরে দুইটা ইলেকট্রন এখানে চলে আসে, এবং যখন এখানে দুইটা ইলেকট্রন চলে আসে তখন এই Cu2+ যেটা থাকে সেই Cu2+ এখন এখানে Cu2+ রূপে চলে যায় এবং সে পাতে থাকার এখন যোগ্যতা অর্জন করে। এখন কথা হলো যে ভাইয়া তাতে কি হইল, এখানে যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রন এখান থেকে চলে গেল এখানে, তাতে হইলটা কি ভাইয়া? তাতে যে জিনিসটা হইলো সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন এখানের এই তার দিয়ে গেল, এটা যেহেতু এখানে যেহেতু ট্যাংস্টেনের তার থাকে, এই ট্যাংস্টেনের তারের রোধ যেহেতু বেশি, সো ইলেকট্রন দুইটা যখন এই বেশি রোধ সম্পন্ন তারের মধ্য দিয়ে গেল, বেশি রোধ সম্পন্ন তারের মধ্য দিয়ে গেলে সেখানে কি সৃষ্টি হয়, তাপমাত্রা সৃষ্টি হয়, তাপ সৃষ্টি হয়। এখানে যে তারটা থাকে সেটা গরম হয়ে যায়, অ্যান্ড একটা টাইমে সেটা বেশি রোধ হওয়ার কারণে গরম হইতে হইতে সেটার তাপ বাড়তে বাড়তে একটা টাইমে সেটা আগুনের মতো, একটা তুমি তার নেও, সেই তারটাকে নিয়ে আগুনে দিয়ে রাখো, সেটা যখন বেশি তাপে থাকবে তখন সেই তারটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে না? সো একটা টাইমে এখানে যে তারটা থাকে সেই তারটা হচ্ছে তোমার লাল হয়ে যায়। কারণ কি, এখান থেকে দুইটা ইলেকট্রন যাচ্ছে, এটা রোধ বেশি, এটা রেজিস্ট্যান্স বেশি, ইলেকট্রনটা বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে। ইলেকট্রনটা কি হচ্ছে, তোমার বেশি বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এই তারটা গরম হয়ে যাচ্ছে, গরম হইতে হইতে একটা টাইমে সেটা কি হয়ে যাচ্ছে, তোমার লাল হয়ে যাচ্ছে। অ্যান্ড একটা টাইমে সেটা লাল হয়ে যায়, তারপরে কি ঘটে ভাই? তারপরে এখানে যে লাইট আছে সেই লাইটে আমরা বিভিন্ন গ্যাস দিয়ে রাখি, নাইট্রোজেন গ্যাস, বিভিন্ন হিলিয়াম গ্যাস, মানে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস দিয়ে রাখি। সেই গ্যাসগুলো কি করে, এখানে তারটা যখন লাল হয় তখন সেই লালটাকে, এটার আভাটাকে বাড়ায় দেয়। ইভেন এই যে লালের কারণে যে একটু আলোর সৃষ্টি হয় সেটাকে আলটিমেটলি পুরাটা থেকে ছড়ায় দেয়, এবং আমরা তখন বলি এখানে যে লাইটটা আছে সেই লাইটটা জ্বলে ওঠে, অর্থাৎ সেখানে তড়িৎ প্রবাহিত হয়। এখন এখানে একটা জিনিস চিন্তা করো, গ্যালভানিক কোষে তার মানে তড়িৎ উৎপন্ন হয়, তড়িৎ উৎপন্ন হয়।
এখন আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া এখানে কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা খুব ভালোভাবে চিন্তা করবা। আচ্ছা সবাই এতটুকু বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানান যে এখানে বাতিটা কিভাবে জ্বলে উঠছে এটা বুঝছো কিনা। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা আমার কথা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন আছে আমি জানি, কেন সেই ইলেকট্রনটা এখানে গেল, কেন তারা এরকম কাজগুলো করলো, সবার এরকম কোয়েশ্চেন আছে, আমি সবার কোয়েশ্চেনের আনসার দিব। আগে আমি একটু বেসিক ফাউন্ডেশন দাঁড় করতে চাচ্ছি, আমাকে বলো সে বেসিক ফাউন্ডেশনটা তোমরা বুঝছো কিনা, যে এখানে গ্যালভানিক কোষে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বুঝছো কিনা। আচ্ছা শিওর। একজন বলছে এমডি নান্নু হোসেন বলছে ভাইয়া এতে কি এ নোট ক্ষয় হইতে থাকবে? ইয়েস এক্স্যাক্টলি, এখানে এ নোট ক্ষয় হইতে থাকবে, কেতুড আবার বড় হইতে থাকবে, কেতুডে হইতে থাকবে। ইভেন এই কোষটার তড়িৎ উৎপন্ন হওয়ার ক্ষমতা তখন শেষ হয়ে যাবে যখন সেইখানে এনোড একেবারে ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, কেথুডের যত এখানে কপার ছিল সব এখানে চলে আসে। এনোড যখন একেবারে পুরাটা ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে তখন আলটিমেটলি আমরা বলি যে ব্যাটারিটা শেষ, নষ্ট হয়ে গেছে। আচ্ছা তো সবাই একটা জিনিস চিন্তা করো, এখন যেটা হয় সেটা হচ্ছে সবাই খুব ভালোভাবে চিন্তা করবা। সেটা হচ্ছে এইখানে শুধুমাত্র একটা Zn2+ আসে না, একটু পরে এখানে যে আরেকটা Zn2+ আছে সেই Zn2+টাও কি করে এই পাত থেকে এখানে চলে আসে, সেই পাত থেকে এখানে চলে আসে, এখানে আরেকটা Zn2+ চলে আসে, এটাকে মুছে দিলাম। একটু পরে এখানে আরেকটা Zn2+ এই পাত থেকে চলে আসে Zn2+ রূপে এখানে চলে আসে। একটা জিনিস সবাই ভালোভাবে চিন্তা করো, আর এখানে কি হয় আরেকটা Cu2+ এখানে চলে যায়, এখানে আরেকটা Cu2+ এখানে চলে যায়। অর্থাৎ শুরুতে চিন্তা করো, শুরুতে কি ছিল, এইখানে যে পাত্র সেই পাত্রের পাঁচটা, ধরো এখানে 5টা Zn2+ ছিল এবং 5টা SO4 2- ছিল, ঠিক আছে, কারণ আমি 5 অণু Zn-SO4 ছাড়ছি, সো আমি সেখানে 5টা Zn2+ আয়ন পাবো, 5টা SO4 2- আয়ন পাবো, দ্যাট ইজ নর্মাল। সো এইখানেও 5টা Zn2+ ছিল, 5টা SO4 2- ছিল, এখানেও 5টা Cu2+ ছিল, 5টা SO4 2- ছিল। সো আলটিমেটলি এইখানে এই Zn2+টাকে নিউট্রাল করার জন্য এখানে SO4 2- আছে। কিন্তু একটা জিনিস একটু ভালোভাবে চিন্তা করে দেখো, পাত থেকে যে Zn2+গুলো আসতেছে সে অর্থাৎ ইনিশিয়ালি সেই পাত্রের চার্জ কত, টোটাল চার্জ, ইনিশিয়ালি সেই পাত্রের টোটাল চার্জ হচ্ছে 0, এই পাত্রেরও টোটাল চার্জ হচ্ছে 0। কিন্তু একটা টাইমে দেখা যায় যে পাত থেকে এক্সট্রা Zn2+ এখানে দ্রবণে চলে আসতেছে, এখানে পাত থেকে আরেকটা Zn2+ দ্রবণে চলে আসতেছে, এখানে পাত্র থেকে আরেকটা Zn2+ দ্রবণে চলে আসতেছে। তার মানে এই যে পাত্রের এখানে যে Zn2+গুলো আসতেছে সেই Zn2+গুলোকে নিউট্রাল করার মতো এখানে SO4 2- নাই, কারণ আমি বাইরে থেকে এক্সট্রা SO4 2- পাত্রে দেই নাই। সো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই পাত্রের পজিটিভিটি বাড়তে থাকে, এই পাত্রের পজিটিভিটি কি হয়, বাড়তে থাকে। আর এই পাত্রের ক্ষেত্রে কি হয়, এই পাত্রের ক্ষেত্রে ইনিশিয়ালি দেখো যতগুলা পজিটিভ আয়ন ছিল ততগুলা নেগেটিভ আয়ন ছিল, তার মানে সেটার চার্জ ছিল 0। কিন্তু একটু পরে দেখলাম যে এখান থেকে Cu2+গুলো পাত্রে চলে যাচ্ছে, Cu2+গুলো পাতে চলে যাচ্ছে, Cu2+গুলো পাতে চলে যাচ্ছে, তাতে যেটা হচ্ছে এই পাত্রের বা SO4 2- অ্যাক্সেস ঘটতেছে, SO4 2- বাড়তি থাকতেছে, যেগুলোকে নিউট্রাল করার মতো কোনো পজিটিভ আয়ন নাই। দ্যাট মিন্স এই পাত্রের যে নেগেটিভিটি, এই পাত্রের নেগেটিভিটি এখন বাড়তেছে। ভাইয়া এই জিনিসটা কেন আপনি বুঝাইলেন, সেটা একটা কজ আছে। দেখো ধরো আমি এই পাত থেকে এইখানে Zn2+কে থ্রো করব,
সো এখানে আমি একটা Zn2+ কে থ্রো করলাম, খুব ইজি ব্যাপারটা। এবং এখানে এখন আমরা বলতে পারি এখানে Zn2+ এর একটা Zn2+ বাড়তি আছে, যেটা SO4 2- নাই, অর্থাৎ পাত্রটা হচ্ছে 2+। সো তুমি যখন একটা Zn2+ কে পাঠাইলা এই পাত্রে, সো এই পাত্রটা 2+ হয়ে গেল, এই পাত্রের চার্জ 2+ হয়ে গেল, আর এই পাত্র থেকে যখন একটা কপার এখানে ঢুকে গেল, কপার আয়ন, তখন এই পাত্রটা 2- হয়ে গেল। তাতে যেটা হলো সেটা হচ্ছে সেকেন্ড Zn2+ থেকে যদি আমি এই পাত্রে এখন পাত থেকে ছুটতে চাই, তখন এখানে Zn2+ আছে, যেটা ওই Zn2+টাকে তোমার কি করবে, বাধা দিবে। আমি তোমাকে জিনিসটাকে ইজিলি বুঝাই। এখানে যেহেতু Zn2+ কে নিষ্ক্রিয় করার জন্য SO4 2- আছে, তো এটার চার্জ, টোটাল চার্জ 0, এটার টোটাল চার্জ 0 0 0 0। আমি এখানে দেখাই যে এটার চার্জ হচ্ছে আলটিমেটলি 0। সো এখানে Zn2+ এবং SO4 2- নিয়ে কোনো কথা নাই। এখানে ধরো কোনো আয়ন নাই, মানে এখানে টোটাল চার্জ 0। সো আমরা ধরে নিতে পারি সেখানে কোনো পজিটিভ বা নেগেটিভ আয়ন নাই, দ্যাট মিনস টোটাল চার্জ 0। এখন আমি কি করলাম, এই পাত থেকে একটা Zn2+ কে এখানে দ্রবণে পাঠাইলাম। প্রথম পাঠানোটা ইজি ছিল। এখন এই যে Zn2+টাকে পাঠাইলাম, সেটা তো এখন পাত্রে আছে। সো আমি যদি আরেকটা Zn2+ কে এই পাত থেকে দ্রবণে ছুটতে চাই, এটা যেহেতু Zn2+, এটা যেহেতু পজিটিভ, এটাও যেহেতু Zn2+, পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ সেকেন্ডবার যখন আমি Zn2+টাকে পাত থেকে দ্রবণের দিকে থ্রো করব, তখন প্রথম বেলা যে Zn2+ থেকে থ্রো করছিলাম, তখন আমার যতটুকু শক্তি লাগছিল, এখন আমার বেশি শক্তি লাগবে, বেশি আমাকে ফোর্স দিতে হবে। দ্যাট মিনস তারপর আমি ফোর্স দিয়ে, দ্রবণ চাপের ফোর্স দিয়ে আমি Zn2+টাকে, সেটাকে আমি ধরো যে এখানে পাঠিয়ে দিলাম। কিন্তু আমি যখন সেকেন্ড Zn2+টাকে পাঠাইলাম এবং এইটাকে নিউট্রাল করার জন্য কেউ নাই, এখানের পজিটিভিটি বাড়তেছে, দ্যাট মিনস এর পরবর্তী Zn2+টাকে পাঠানোটা আরেকটু কঠিন হয়ে যাবে, কারণ এখন আমার দুইটা Zn2+এর এগেইনস্টে Zn2+টাকে থ্রো করতে হবে। আমি তারপরেও থ্রো করলাম Zn2+টাকে, বাট এমন একটা টাইম আসবে একটু পরে, এখানে পজিটিভ আয়নের পরিমাণ এতটা বেড়ে যাবে যে আমি সেই এনোড থেকে আর Zn2+টাকে আর থ্রো করতে পারবো না, কারণ এখানে এত পজিটিভ আয়ন হবে যারা এই পাত থেকে Zn2+টাকে আসার জন্য আমাকে কি দিবে, আলটিমেটলি বাধা দিবে। এখানেও সেম কাহিনী ঘটবে। সেম কাহিনীটা হচ্ছে, প্রথমে একটা Cu2+ চলে গেল, এটা হয়ে গেল নেগেটিভ। এখানে তারপরে একটা Cu2+ চলে গেল, আবার হয়ে গেল নেগেটিভ। সো এইখানে যখন পাত্রে যখন নেগেটিভিটি বাড়তেছে, পাত্রগুলোর তখন কি দরকার, পজিটিভ আয়নগুলোকে ধরে রাখা দরকার। সো এই যে Cu2+টা, পরবর্তী যে Cu2+টা এই পাতে যাবে, সেটা খুব বেশি কি হয়ে যাবে, তোমার কষ্টকর হয়ে যাবে, বা একটা টাইমে সেটা যেতেই পারবে না টাইপ অবস্থা। ঠিক আছে? সো এখানে এমন একটা অসুবিধা হয় যে আলটিমেটলি দেখা যায় যে 1 থেকে 2 মিনিটের মধ্যেই বা কিছুক্ষণ সময়ের মধ্যেই এই ব্যাটারি আর কাজ করবে না, এটা কি করবে না, আর তোমার কাজ করবে না। সো দ্যাটস হোয়াই যে কাজটা করা হয় সেটা হচ্ছে এখানে একটা লবণ সেতু দেওয়া হয়। এখানে একটা কি দেওয়া হয়, লবণ সেতু দেওয়া হয়। এখন ভাই লবণ সেতুটার কাজ হচ্ছে এটার ভিতরে আমি বিভিন্ন লবণ রাখি। যেমন এটার ভিতরে আমি রাখি হচ্ছে ধরো KCl, অর্থাৎ K+Cl- রূপে এখানে লবণ থাকে, এবং মোটামুটি এদের ঘনমাত্রা হয় 0.1 মোল। ইভেন এখানে ধরো আমি NH4NO3 রাখলাম, তাহলে NH4+NO3- হিসেবে থাকলো, বা NH4Cl, তাহলে Cl- রূপে তারা থাকলো। তাতে যেটা হয়, এই পাত্রের, খেয়াল করো, এই পাত্রের যখন পজিটিভিটি বাড়তেছে, এই পাত্রের নেগেটিভ আয়ন দরকার, তখন তারা কি করে, এইখানে যে নেগেটিভ আয়নগুলো আছে সেগুলোকে আকর্ষণ করে এখানে নিয়ে আসে, এবং এইখানে লবণ সেতু থেকে Cl- আসতে থাকলে তারা কি করে, আলটিমেটলি এখানে যে এক্সেস পজিটিভ আয়নগুলো আছে, সেই এক্সেস পজিটিভ আয়নগুলোকে নিউট্রাল করে দিতে থাকে। এখানে যতগুলা পজিটিভ ছিল সেইগুলোকে নিউট্রাল করার জন্য যতগুলা ক্লোরিন দরকার, সকল ক্লোরিন চলে আসে। ইভেন এইখানে আমার সেই এক্সেস নেগেটিভ আয়নগুলোকে নিউট্রাল করার জন্য এখান থেকে যত পজিটিভ আয়ন দরকার, তত পজিটিভ আয়ন এখানে কি করে, তোমার চলে আসে। তাতে কি হয়, তাতে এইখানে পাত থেকে পরমাণুটা Zn2+ হিসেবে যে এই দ্রবণের দিকে আসার যে টেন্ডেন্সিটা, আসার সময় সে আগে যে বাধার সম্মুখীনটা হইতো, সেই বাধার সম্মুখীনটা আর এখন কি হয় না।
কারণ তাকে নিউট্রাল করেছে, তার চার্জ এখানে আলটিমেট 0 হয়ে গেছে। সো সেকেন্ড বার যখন পাঠাচ্ছে তখন ফার্স্ট কন্ডিশনের মতো সে সেই পরমাণুটাকে থ্রো করতে পারতেছে, সেই আয়নটাকে থ্রো করতে পারতেছে। সো তোমাকে যদি বলে যে লবণ সেতুর গুরুত্ব লিখো, আমি আশা করি তুমি লিখতে পারবা। সবাই গ্যালভানিক কোষটা বুঝছো কিনা কমেন্ট করে জানাও। দেখো তড়িৎ কোষেও তো ইলেকট্রনের প্রবাহ হয়। তড়িৎ কোষে মোহাম্মদ আলামিন ভাই, তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই। তড়িৎ কোষে যে ইলেকট্রনের প্রবাহ ঘটে, সেই ইলেকট্রনের প্রবাহ ঘটার জন্য, আচ্ছা তড়িৎ কোষে আমরা যেটা করি সেটা হচ্ছে লবণটাকে আমরা তড়িৎ কোষে অন্য ভিন্ন কাজ হয়। তড়িৎ কোষে ব্যাপারটা স্বতঃস্ফূর্ত ঘটে না, তড়িৎ কোষে ব্যাপারটা স্বতঃস্ফূর্ত ঘটে না, সেখানের কাহিনীটা পুরা অন্য কাহিনী। তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষ পুরা উল্টা জিনিস। একটা জায়গায় আমরা ব্যাটারি দিই, আর একটা জায়গায় আমরা ব্যাটারি পাই, ঠিক আছে? সেখানে যেটা হয় তুমি ভালোভাবে চিন্তা করো, খেয়াল করো। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে এখানে আমার একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে একটা লবণের দ্রবণ আছে, অর্থাৎ Na+ আছে, Cl- আছে, Na+ আছে, Cl- আছে। আমি এখানে অ্যানোড দিলাম, এখানে তারপর একটা ব্যাটারি দিলাম, দেন এখানে আমি একটা ক্যাথোড দিলাম। সো এখানে কি হলো, এই যে অ্যানোড সেটা পজিটিভ, ব্যাটারির এটা নেগেটিভ। সো এখানে পজিটিভের কারণে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভের কারণে এটা হচ্ছে নেগেটিভ। সো এই পজিটিভের কারণে এই ক্লোরিন হচ্ছে এখানে আকর্ষিত হচ্ছে, এই নেগেটিভের কারণে এখানে সোডিয়াম আকর্ষিত হচ্ছে। সো এখানে ক্লোরিন আসতেছে, এখানে সোডিয়াম যাচ্ছে, ঠিক আছে? এখানে এই যে কাহিনীটা ঘটতেছে, আমি যদি নর্মালি দুইটা পাত দিয়ে রাখি তখন Cl- এখানে আসবে না, Na+ এখানে যাবে না, কারণ নর্মালি দুইটা পাত দিয়ে রাখলে দুইটা পাত হচ্ছে নিউট্রাল, তাদের কারো দিকে যাবে না। সো দুইটা কাহিনী হচ্ছে ভিন্ন কাহিনী, ঠিক আছে? ইভেন এইখানে যে তড়িৎদ্বারগুলো দেওয়া হয় সেই তড়িৎদ্বারগুলো নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এখানে দেওয়া হয় নর্মালি প্লাটিনাম তড়িৎদ্বার। সো নিষ্ক্রিয় তড়িৎদ্বার দিলে কি হয়, তাদের ওইখানের যে দ্রবণ চাপের যে টেন্ডেন্সি বা অসমোটিক চাপের টেন্ডেন্সি, এরকম কোনো টেন্ডেন্সি ক্রিয়েট হয় না। ইভেন এখানে যে দ্রবণ চাপের যে টেন্ডেন্সিটা ক্রিয়েট হয় বা অসমোটিক চাপের যে টেন্ডেন্সিটা ক্রিয়েট হয়, সেটা কখন ঘটে, যখন আমি ওই যে পাতটা নিতেছি সেই পাতের যদি লবণের দ্রবণ নেই, অর্থাৎ আমি নিতেছি জ্যাটেন পাত, সেই পাতের লবণের দ্রবণ যদি আমি নিই, যেমন জ্যাটেন SO4 যদি নেই, জ্যাটেন Cl2 যদি নেই, এই কন্ডিশনে তাদের মধ্যে এরকম স্বতঃস্ফূর্ত একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে, সেখানে পাত থেকে আয়নগুলা হয়তো বা দ্রবণে চলে আসতে চাইবে, অথবা আয়নগুলা দ্রবণ থেকে পাতে চলে যাইতে চাইবে। তড়িৎ বিশ্লেষ্য কোষে তো আমরা যেই পাত নেই সেই পাতের লবণের দ্রবণ নেই না, এখানে পাত নেই আমরা ধরো যে প্লাটিনামের, আর এখানে লবণের দ্রবণ হচ্ছে NaCl। তার মানে কি সেইখানে কি সেই স্বতঃস্ফূর্ততা ক্রিয়েট হবে? হবে না। সেই স্বতঃস্ফূর্ততা, সেই দ্রবণ চাপ বা অসমোটিক চাপ তখনই ক্রিয়েট হয় যখন আমরা যেই পাতটা নিতেছি সেই পাতের লবণের দ্রবণ নেই। আচ্ছা, একদম হচ্ছে এই চ্যাপ্টারের উপর আর কয়টা ক্লাস নেবেন? এই চ্যাপ্টারের উপর আর ক্লাস লাগবে বিভব, তড়িৎদ্বার বিভব লাগবে একটা ক্লাস, ব্যাটারি হয়তো বা 2টা, আর হায়েস্ট 3টা ক্লাস লাগবে। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই শেষ, বাট সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই তাহলে ভালোভাবে বুঝছো গ্যালভানিক কোষ কি। সামনের ক্লাসে সেই গ্যালভানিক কোষের পরে আমরা হচ্ছে তোমার আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব, এবং বিভব কি সেটা থেকে আমরা একেবারে ডিটেলসে বোঝাবো। তোমরা যদি ক্লাসে থাকো সামনের ক্লাসটাতে অনেক ডিটেলসে বুঝতে পারবা। ইভেন একটা টাইমে তোমাদের সেই ফিলটা আসবে, যে কেন আমরা অন্য জায়গাতে সময় নষ্ট করছি, কেন আমরা মানে অন্য জায়গাগুলোতে এরকমভাবে পড়ছি যে এটা বোঝা যায় না। আমি বুঝি না, যেখানে জিনিসটা একেবারে সরে এক অক্ষর মতো, সেখানে স্টুডেন্টগুলো কেন কেমিস্ট্রিকে, ফিজিক্সকে, বায়োলজিকে এত ভয় পায়। জিনিসগুলো দেখো, আমরা ছোটো থেকে যে বড় হচ্ছি, আমরা নতুন কিছু শিখতেছি না, যা শিখতেছি দেখো
তোমার শিখার মধ্যে কি ছিল, সরেয়া সরেয়া ক খ, এই গুণের নামাতা 1 2 3 4, এগুলা হচ্ছে নতুন শিখার জিনিস ছিল। এরপরে তুমি যত হায়ার লেভেলে উঠছো তত জিনিসগুলো হচ্ছে জাস্ট রিলেট করতে শেখা। রিলেট করতে যদি পারো পড়ালেখা খুব ইজি, সবসময় সারাদিন পড়াশোনা করতে মন চাইবে। আর যদি রিলেট করতে না পারো তাহলে পড়াশোনা করতে পারবে না। আরেকটা কথা আমি বলে দিই, আমাদের এখানে একটা তোমার আছে, এটা কি বলে, আমাদের এখানে একটা তোমার প্রচলিত জিনিস আছে যে বায়োলজি পড়াইতে পারে সে বায়োলজির উপর খুব বেশি মানে সে শুধুমাত্র বায়োলজি পড়াবে, যে কেমিস্ট্রি পড়াইতে পারে সে শুধুমাত্র কেমিস্ট্রি পড়াবে। আমি এটা আসলে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে একটা জিনিস বুঝতে পারে, যে একটা সাবজেক্টের জিনিস বুঝতে পারে, সে আরেকটা সাবজেক্টের জিনিসও বোঝার ক্যাপাবিলিটি রাখে। দ্যাটস ওয়াই তুমি আমার বায়োলজি ক্লাস দেখবা, তুমি আমার কেমিস্ট্রি ক্লাস দেখবা, তুমি আমার ইংলিশ ক্লাস দেখবা, তুমি আমার জিকে ক্লাস দেখবা, যেই ক্লাসই দেখো না কেন সেটাই তোমার সব দিক থেকে ব্যস্ত মনে হবে। সেটা কারণ হচ্ছে যেই ব্যক্তিটা বলবে যে আমি ফিজিক্সের টিচার, মানে ফিজিক্স ভালো বুঝাইতে পারি, বায়োলজি ভালো বুঝাইতে পারি না, তার মানে এতটুকু বুঝে নিবা তার বোঝার ক্ষমতাটা কম। ঠিক আছে? অনেকে আমি জানি তোমাদেরকে ডিমোটিভেটেড করবে যে আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি বায়োলজি পড়াবো। হ্যাঁ, অবশ্যই আমার বায়োলজি কোর্স আছে 160 ঘন্টার ভিডিও, যে কোর্স তোমাকে আর কেউ দেখাইতে পারবে না। ওইখানে পুরো ডিটেলস তোমাদের বোটানি জুলজি সব চ্যাপ্টারের উপর ভিডিও করা আছে। এখন তোমাদেরকে অনেকে ডিমোটিভেটেড করবে যে ও তো বায়োলজি পড়ায়, কেন তোমরা কেমিস্ট্রি পড়তে যাইতেছো? সো এই জিনিসটা একটু মাথায় রাখো। ঠিক আছে? আমি তোমাদের একদিন ফিজিক্স ক্লাসও নিব, একদিন ম্যাথমেটিক্স ক্লাসও নিব।